নিস্তব্ধ বিকেল, পরিবেশে বিষণ্ণতা যেন আকাশে বাতাসে বিদ্রোহ ঘোষণা করেছে। পুকুরে পানিগুলো সামান্য দোল খেলে যাচ্ছে নিজের মন মতন। ফাতি হাঁসগুলো ডেকে ডেকে সারা হলো। এ এক মন মাতানো পরিবেশ। পুকুরের লাল টাইলস বাঁধানো ঘাটের এক কোনায় বসে আছে প্রিয়দর্শিনী। তার সামনে সুঠামদেহী পুরুষ দাঁড়িয়ে আছে। প্রিয়দর্শিনী কতক্ষণ চুপ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, প্রথমে তো আমি তোমাকে চিনতেই পারিনি। দৃষ্টান্ত দা, তুমি কিন্তু দারুণ দেখতে হয়েছ। কবে এলে দেশে? তুই যেভাবে আমায় দেখে চমকে গিয়েছিলি, তোর আপনি এখানে শুনে আমি তো প্রায় ভয়েই পেয়ে গিয়েছিলাম। দেশে এসেছি সপ্তাহখানেক হলো। তুই কবে গ্রামে এলি? ঘরে না বসে পুকুর পাড়ে নিয়ে এলি কেন? দৃষ্টান্তের প্রশ্নে দর্শিনীর হাসি কিছুটা কমে গেল, তবে হাসির প্রদীপ নিভে যায়নি। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, এই তো আজই এলো। তোমার সাথে আমার একটা কথা আছে দৃষ্টান্তদা। তুমি তো এখন এ গ্রামের সবচেয়ে ভালো ডাক্তার শুনলাম, তাই একটা দরকারই এসেছি বলতে পারো। দর্শিনীর কথা বলার ধরনে ব্রু কুঁচকালো দৃষ্টান্ত। পকেটে হাত গুজে ঘাড় বাঁকিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি দরকার দর্শী? এইভাবে বলছিস কেন? দর্শিনী এবার ডানে বামে তাকালো। দৃষ্টি দূরে দাঁড়িয়ে খেলছে। আশেপাশে জনসমাগমে চিহ্ন নেই। দর্শিনী প্রায় পিষপিষিয়ে বলল, আসলে দৃষ্টান্তদা, আমার ভিতর আরেকটা প্রাণ বেড়ে উঠছে। এ সময় একটা ভালো ডাক্তারের সান্নিধ্যে থাকলে নাকি ভালো হয়, তাই এসেছিলাম তোমার কাছে। তুমি যদি আমার এই সময়ে চেক আপটা করতে অনেক উপকৃত হতাম। দৃষ্টান্ত চমকে উঠল। চোখে মুখে উপচে পড়া খুশি ঝুলিয়ে বলল, বাহ, অভিনন্দন আমাদের ছোট্টদর্শী মা হতে যাচ্ছে, ভাবা যায়? তাই এভাবে সোরের মতন পিষপিষিয়ে বলছিস কেন রে? দর্শিনী থম মেরে গেল দৃষ্টান্তের প্রশ্নে। বুক ছিঁড়ে বেরিয়ে এলো অবহেলার দীর্ঘশ্বাস। চোখগুলোতে ভিড় করলো যতনের নোনা জল। কণ্ঠ যেমন কেমন কেঁপে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠ নিয়ে দর্শিনী বলল, এ কথাটা কেউ জানে না দৃষ্টান্তদা। তুমিও কাউকে বলো না দয়া করে। গ্রামে এসেছি অনেক বাধা বিপত্তি পেরিয়ে। আমি চাই না আপাতত কেউ এ ঘটনাটি জানো। দৃষ্টান্তের মনে সন্দেহের বীজ গাঢ় হলো। আনমনেই প্রশ্ন করল, তোর স্বামী জানে তো? না, সে এখন নতুন রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছে। এটা জানার কোনো প্রয়োজন তার নেই। ধরতে পারো তাকে জানাবো না ভুলেই এতটা লুকোছুরি। দর্শিনী কথা থামিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো দৃষ্টান্তের দিকে। দৃষ্টান্ত বিপরীত পাশের বসার জায়গাটাতে আরাম করে বসলো। একটা ব্রু উঁচু করে জিজ্ঞেস করলো, তোর হাজবেন্ডের কি আবার বিয়ে টিয়ে হয়েছে নাকি? দৃষ্টান্তের প্রশ্নে হাতকে উঠল দর্শিনী। কিভাবে বুঝে গেল দৃষ্টান্তদা? দৃষ্টান্তের প্রশ্নে মাথা নিচু হয়ে আসলো তার। মিনমিন কণ্ঠে বলল, হ্যাঁ, নতুন বিয়ে করেছে। আর কিছু জিজ্ঞেস করো না দৃষ্টান্তদা, দয়া করো। ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করবো না। তোর প্রেগনেন্সির কথা আর কেউ জানবে না। নির্দ্বিধায় বাড়ি ফিরতে পারিস। এই কয়েক মাস আমিই তোর চেক আপ করবো। দর্শিনী কৃতজ্ঞতার হাসি দিল। ভাইয়ের ছেলের হাত ধরে বাড়ির দিকে রওনা হলো। সে চোখ বন্ধ করে দৃষ্টান্তকে বিশ্বাস করতে পারে। দৃষ্টান্ত আর যাই হোক বেইমানি করবে না। সেই ছোটবেলা থেকে দেখে আসছে, সবসময় স্নেহের হাত রেখেছে মাথায়। পিসি, তোমার গোপন কথা বলা শেষ? দৃষ্টির প্রশ্নে ধ্যান ভাঙে দর্শিনীর। মুচকি হেসে সে উত্তর দেয়, হ্যাঁ, শেষ আমার বাবা। ডাক্তারের সাথে তোমার কি গোপন কথা পিসি? দর্শিনী পড়ল মহা মুশকিলে। এই ছেলে প্রশ্নের পাহাড় নিয়ে বসেছে। সরকার বাড়িতে হইছেই। এর মধ্যে বিকেলে বাড়ির বউ ঘুড়ি ওড়াতে ব্যস্ত। পাড়ার কিছু ছেলে মেয়েও যোগ দিয়েছে তার সাথে। মোহনা কেবল খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়েছে। তার শরীর ভীষণ ক্লান্ত। কতগুলো দিন পর
আজ এত কাজ করলো, তার মনে নেই শেষ কবে সে রান্না করেছিল। দর্শিনী আসার পরে সংসারের ধুলি পরিমাণ কাজও সে করেনি। আজ অনেকগুলো দিন, বা বলা যায় অনেকগুলো বছর পর কাজ করেছে, রান্নাঘর সামলিয়েছে। হঠাৎ হইচই শুনে মোহনার আরামে ভাটা পড়ল। বিরক্তিতে কুঁচকে এলো কপাল। এ সময় হইচই করছে কে? নতুন বউয়ের গলা পাওয়া যাচ্ছে না। মোহনা দ্রুত উঠে বসল। নতুন বউটা তাকে শান্তি দিল না। ছুট লাগালো সে ছাদে। নড়বড়ে কোমর নিয়ে এমন ছুটাছুটি তার বিরক্ত লাগছে। ছাদে উঠে মোহনার চোখ ছানা বড়া। নতুন বউয়ের হাতে ঘুড়ির সুতো। মোহনা দ্রুত এগিয়ে গেল মায়ার কাছে। আশেপাশে ছাদগুলোতে মানুষের ভিড়। মোহনার লজ্জায় মাথা কাটা যায় অবস্থা। দ্রুত মায়ার সামনে গিয়ে খপ করে মায়ার হাত চেপে ধরলো। ফিসফিসিয়ে বলল, বউ, কি করছো তুমি? তোমায় না সেদিন বলেছি নতুন বউরা এসব করে না, বউদের কাজ সংসার সামলানো। মায়ার দেন তখন পুরো আকাশ জুড়ে। ঘুড়িটা না আবার কাটা যায়। শাশুড়ির কথা শোনার মতো তার সময় নেই। মোহনা বিরক্ত হলো, ছুটে গেল ছেলের কাছে। বউকে একমাত্র ছেলেই সোজা করতে পারবে। সিঁড়ি ডিঙ্গিয়ে নিচে এসে মোহনা হাঁক ছাড়ল, বাবু, বাবু, দেখে যা তোর বউ কি করছে। বাবু। বিপ্রতীপ তখন সবে পাড়া বেরিয়ে ঘরে এসেছে। মাকে চিল্লাতে দেখে সে হত্যতত্ত্ব হয়ে ঘর থেকে বের হলো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মা? মায়া আবার কি করেছে? মোহনা যেন জব্বর সুযোগ পেল বউয়ের নামে নালিশ করার। দ্রুত ছেলের কাছে এগিয়ে এলো। ন্যাকামি করে বলল, বাবু, তোর নতুন বউ ছাদে ঘুরে উড়াচ্ছে। আমি কত নিষেধ করলাম, শুনলই না। পাড়া প্রতিবেশীরা মজা উড়াচ্ছে, তুই যা করার কর। বিপ্রতীপের মাথায় যেন কেউ বিনে পয়সায় আগুন লাগিয়ে দিল। মেয়েটার সাথে প্রেম করার সময় তো এত দোষী মনে হয়নি। তবে মেয়েটা এমন কেন? এর একটা বিহিত করতেই হবে। বিপ্রতীপ ছুটল ছাদে বিহিত করার জন্য। এই সুতো ছাড়, আরো বল্টু, সুতো ছাড়। তারা বাকি কথা উচ্চারণ করতে পারল না মায়া। সপাটে চড় পড়ল তার ঘালে। কিছুক্ষণের জন্য তার পৃথিবী যেন থমকে গেল। চারপাশে হইচই হঠাৎ করেই নিশ্চুপতা গ্রাস করল। সবাই যেন মাত্র ঘটে যাওয়া ঘটনাটা বিশ্লেষণ করতে ব্যস্ত। হলোটা কি? মায়া তার বাম গালে হাত দিয়ে সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকালো। ঝামরাঙ্গা টি শার্ট, শরীরে জড়ানো সুঠাম দেহি বিপ্রতীপ রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া অবাক দৃষ্টিতে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, আপনি আমায় সর মেরেছেন? বিপ্রতীপের তখন রাগে শরীর কাঁপছে। রক্তলাল চক্ষুজোড়া নিয়ে দাঁত কিরমির করে বলল, হ্যাঁ, আমি মেরেছি। ছাড়া গরুকে দু এক গা না দিলে বসে আনা যায় না, তাই দিয়েছি। মায়া কতক্ষণ টলমলে দৃষ্টি নিয়ে বিপ্রতীপের দিকে তাকিয়ে রইল। মিনিট এক ফেরতে পাশের ছাদগুলোতে দিকে তাকালো। সবাই কেমন হা করে তাদের দিকে তাকিয়ে আছে। মায়ার দৃষ্টি গেল ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা শাশুড়ির দিকে, যার মুখে মুচকি হাসি। মায়া নিজের চোখের কোণে আঙ্গুল দিয়ে চিকচিক করা জলটুকু মুছে ফেলল। হাতের লাটাইটা ছুঁড়ে মারল দূরে। বিকট শব্দ করে ভেঙে গেল কাঠের লাটাইটা। বিপ্রতীপও সে শব্দে খানিকটা কেঁপে উঠল। মায়া কাঠের লাটাইয়ের ভাঙ্গা একটা টুকরো কুড়িয়ে নিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভাঙ্গা টুকরো কোনাটা দিয়ে শক্ত করে এক আছাড় কাটল বিপ্রতীপের ডান হাতে। বিপ্রতীপ সাথে সাথে বিকট শব্দে চিৎকার দিয়ে উঠল। কষা হাতখানায় লাল মোটা এক আছড় স্পষ্ট হয়ে ফুটে গেছে। মোহনা হাই হাই করে ছুটে এসে ছেলের হাতটা আঁকড়ে ধরল। মায়া বাঁকা হেসে মা ছেলের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, ছাড়া গরু হয়ে যে পাল্টা জবাব দিতে জানে সেটা দেখিয়ে দিলাম। আমি প্রিয়দর্শিনী না, আমি মায়া, শক্তের জম নরমের ছায়া। গটগট পায়ে ছাদ থেকে নেমে গেল মায়া। পাশের ছাদে দাঁড়ানো ছেলেটা মুচকি হাসল। মায়াকে সে
যে সবাই চিনতে পারে না। সারা গ্রাম জুড়ে ঘুরে সবাই বাড়িতে পা রাখলো দর্শিনী আর দিষ্ট। মৃত্যুঞ্জয় তাদের উঠোনে বসে আছে। মৃত্যুঞ্জয়কে দেখে সামান্য বুড়ো কুচকাল দর্শিনী। ছেলেটার কি আর কোনো কাজ নেই? সারাদিন এই বাড়িতে পড়ে থাকে। দর্শিনীকে বাড়িতে প্রবেশ করতে দেখে তার মা সরলা প্রশ্ন করল, কোথায় ছিলি এতক্ষণ? দর্শিনী স্বাভাবিকভাবে উত্তর দিল, এই তো একটু গ্রামটা ঘুরে দেখে এলুম। এই পিসি, তুমি মিথ্যে বলো কেন? তুমি তো শুধু গ্রাম ঘুরোনি। দৃষ্টির কথায় হৃৎপিণ্ড ছলাৎ করে উঠে দর্শিনীর। উপস্থিত সবাই ভ্রু কুঁচকে তাকায় দর্শিনীর পানে। নিপা রান্নাঘরে ছিল। দৃষ্টির কথা শুনে ছুটে এসে গদগদ কণ্ঠে দৃষ্টকে প্রশ্ন করে, তাহলে তোমরা কোথায় গিয়েছিলে বাবা? আমরা তো ভালো ডাক্তারের বাড়ি গিয়েছিলাম। পিসি তো অনেকক্ষণ লাগিয়ে গোপন কথা বলেছে ডাক্তারের সাথে। বাড়ির উঠোনও নিস্তব্ধ পরিবেশ। কিছুক্ষণ আগে দৃষ্টির বলা কথা যেন বিশ্বের সবচেয়ে বড় বোমার মতন ফেটেছে। নিপা সি সি করে উঠে বলল, দেখেছেন তো মা, পরের ছেলে দোষ দিয়েছেন সংসার ভাঙার জন্য। আসল দোষীকে দেখুন। গ্রামে আসতে না আসতে আপনার মেয়ে বেয়াল্লাফোনা শুরু। ছি, তুমি এসব কি বলছো বৌদি? দৃষ্টির কথা শুনেই এসব বলছো? আমাকে তো আগেই সবটা পরিষ্কার করে বলতে দিবে, তাই না? দর্শিনীর কথা থামতেই তার মা বিরাট এক চড় বসালো মেয়ের গালে। টলমলে দৃষ্টি নিয়ে বলল, নিজের সংসার তো খেয়েছিস, এখন আমার সংসারেও কি ফাটল ধরাতে চাচ্ছিস মুখ পুরি? মা, বৌদির আচরণে ঘৃণায় দর্শিনীর শরীর রি রি করে উঠল। বিষাদে ভরে উঠল হৃদয়। বৌদি না হয় বলেছে, কারণ সে পরের মেয়ে, কিন্তু মা তো নিজের মানুষ। মা কিভাবে পারলো এটা বলতে? আপনারা ছোট্ট একটা বাচ্চার কথায় এত কিছু বলছেন, অথচ যে মানুষটা বিশ্লেষণ করতে চাইছে তার কথাটাও শোনার চেষ্টা করছেন। অদ্ভুত। মৃত্যুঞ্জয়ের কথায় দর্শিনীর চোখের জল আহ্লাদ ফেল যেন। দর্শিনী তাচ্ছিল্য হেসে মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে বলল, বুঝলেন, মেয়ে হলো সংসারের সবচেয়ে বড় বোঝা। আর সে মেয়ে যদি হয় সংসার ভাঙা, তাহলে কত কথাই নেই। নিজের মাই যেখানে জ্বালা জ্বালা ভাবে, সেখানে অন্য কারো কথা বাদই দেন। মেয়ের কথা সরলার অন্তরাত্মা কাঁপালো। নেতিয়ে গেল তার উত্তপ্ত রাগ। প্রতাপ সাহা এগিয়ে আসলেন। মেয়ের মাথায় আদুরে স্পর্শ করলেন। মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, কষ্ট নিও না মনে। মা, এ বাড়ি তোমার। এখানে কারোর সাধ্য নেই তোমাকে পর করার। তোমার যেখানে ইচ্ছে তুমি যাবে। তোমার কাউকে জবাবদিহিতাও করার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়। আর কেউ কি ভাবলো না ভাবলো সেটা তোমার দেখতে হবে না। প্রিয়দর্শিনী জড়িয়ে ধরল বাবাকে। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল অশ্রুকণা। কণ্ঠ খানিকটা কেঁপে উঠল। অপরাধী কণ্ঠে সে বলে উঠল, বাবা, আমি দৃষ্টান্ত দায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। তুমি তো জানো দাদার সাথে ছোটবেলা থেকেই আমার কত ভালো সম্পর্ক। আমার মনে কোনো পাপ নেই বাবা। দৃষ্টের বলা কথাটা এবার পরিষ্কার হলো সবার কাছে। নিপের এতক্ষণে জলমলে মুখখানা চুপসে গেল। মৃত্যুঞ্জয় অবাক কণ্ঠে বলল, দৃষ্টান্তের কাছে গিয়েছিলেন? এটা প্রথমেই বলে দিতেন, আপনার মা বৌদি তাহলে আর খারাপ কিছু ভাবার সুযোগই পেত না। ভাগ্যিস তখন বলিনি, না হয় নিজের লোকদের মনের খবর জানতে পারতাম। দর্শিনীর কণ্ঠে তাচ্ছিল্য ভাব। নিধি এবার এগিয়ে এলো। নিজের ছেলের কান টেনে ধরে শাসনের স্বরে বলল, এই ছেলের কথায় নিপা তুই নাচছিস? জানিস না ও অর্ধেক কথা বলে আর অর্ধেক পেটে রাখে? আর মা, আপনিও নিজের মেয়ের উপর একটু ভরসা রাখুন। আমার যখন বিয়ে হলো তখন প্রিয় ছিল 12-13 বছরের ছোট্ট পাখি।
তাকে নিজের হাতে বড় করলাম। এখন আমাকে কেউ গলা কেটেও যদি প্রিয়র নামে কিছু বলে, তবুও আমি বিশ্বাস করব না, কারণ আমার নিজের লালন পালনের উপর ভরসা আছে। আর আপনি তো ওর মা, আপনি কিভাবে বারবার নিপার কথা শুনে ওকে অবিশ্বাস করেন? বলি হেরি যাই, পারনও বটে। মেয়েটা আসছে আজকে, এই অবধি 2টা চড় খেয়েও ফেলেছে। শ্বশুরবাড়ি ছেড়ে একটু ভালোভাবে বাঁচার জন্য বাবার বাড়ি এসেছে, আর সেই বাবার বাড়ি কিনা ওর কাল হয়ে দাঁড়িয়েছে। মা না বুঝলে কে বুঝবে? নিপা এবার আমতা আমতা করা শুরু করলো। আমতা আমতা করেই বলল, দৃষ্টি যেভাবে বলেছিল যে কেউ তো খারাপ ভাববে বড়দি, তাই আমিও ভেবেছি থাক, তুই আর কথাই বলিস না। ছোট যা, তোরও তো বিয়ে হয়েছে 7-8 বছর হলো। এত বছর যাবৎ প্রিয়কে দেখছিস, এখনও চিনতে পারলি না? খালি উস্কানি দেওয়ার তালে থাকিস। নিধির কথায় চুপ হলো নিপা। সরলা আর কিচ্ছু বলল না। নিধি এবার ধীর পায়ে দর্শিনীর সামনে গিয়ে দাঁড়ালো। আদুরে কণ্ঠে বলল, অনেক হয়েছে কান্নাকাটি, এবার ঘরে চল। তোর জন্য যে হাত ফুড়িয়ে রান্না করলাম একটু খেয়ে দেখলি না, খালি টোটো করে ঘোড়ার তালে থাকিস। এখন মাছের মাথাটা যে তোর আশায় বসে আছে জানিস? চল খেতে। খাবার খেয়ে ঘুম দিবি। তোর জন্য তোর এই বড় বৌদি যথেষ্ট। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর কেউ কিছু বলুক একদম শুনিয়ে দেব। দর্শিনী জড়িয়ে ধরল তার বড় বৌদিকে। বড় বৌদি যত্নের হাত বুলিয়ে দিল সারা অঙ্গে। মৃত্যুঞ্জয় অপলক চেয়ে রইল দর্শিনীর দিকে। এই নারীতে সে যেভাবে আটকে গিয়েছে, আর ফেরত যাওয়ার উপায় নেই। এখন কেবল দেখতে হবে তার ভাগ্যে কি আছে। তোমার সাথে তো আমার প্রণয়ের বিয়ে, তবে এত অশান্তি কেন করছো সংসারে? নিজের হাতে বরফ ডলতে ডলতে প্রদীপ মায়াকে প্রশ্ন করল। মায়া চুল আঁচড়ানোতে মনোনিবেশ করে মুচকি হেসে বলল, তোমার সাথে তো আমার প্রণয়ের বিয়ে স্বামী, তবে কেন বলো নি ঘরে সতীন আছে? মায়ার প্রশ্নে থতমত খেয়ে গেল বিপ্রদীপ। তার হাত ফসকে বরফের টুকরোটা নিচে পড়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে আমি ভয় পেয়েছিলাম, তুমি যদি এটা জেনে আমাকে ছেড়ে দাও। বিপ্রদীপের কথায় মায়া মুচকি হাসল। বাঁকা হাসি ঝুলিয়েই বলল, আর আমি কষ্ট পেয়েছি। তুমি ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছ। তুমি তোমার সেই স্ত্রীর প্রতিও তো অবিচার করেছ। মায়ার কথায় টনক নড়ল বিপ্রদীপের। হঠাৎ করে দর্শিনীর শূন্যতা গ্রাস করল তার অন্তরে। তার মস্তিষ্ক জানান দিল অবিচারের কথা। সত্যিই তো, সে তো ঠকিয়েছে দর্শিনীকে। মায়ার রূপে মুগ্ধ হয়ে সে তো অন্যায় করেছিল। মায়া বিপ্রদীপকে চুপ থাকতে দেখে বাঁকা হাসল। বিপ্রদীপের সামনে এগিয়ে এসে পিষপিষিয়ে বলল, তুমি আর তোমার মা যে অন্যায় করেছ তার ক্ষমা নেই স্বামী। খাবার খাওয়ার সময় কেউ কান্না করে? কিরে বাবা, এমন কাজ কেউ করে? তোমার কান্না কিসের এত? নিধির কথায় দর্শিনী চোখের জলটা মুছে নিল। বাতের থালায় হাত দিতে আবারও ডুকরে কেঁদে উঠল সে। প্রতাপ সাহা এবার মোড়া থেকে উঠে এলেন। মেয়ের পাশে বসে আদুরে কণ্ঠে বললেন, কাঁদছো কেন মা? তোমার বৌদি তোমার জন্য কত শখ করে রান্না করেছে, খাবার কি পছন্দ হয়নি মা? দর্শিনী বাবাকে জড়িয়ে ধরল। ক্রন্দনরত কণ্ঠে বলল, জানো বাবা, কতদিন পর আমি এভাবে খেতে বসলাম। এতদিন কেবল বেঁচে থাকার জন্য খেয়েছি। প্রতিদিন খেতে বসতাম আর মনে হতো 20 বক্ষণ করছি। কেউ আমায় আদর করে খাওয়ায়নি বাবা। কতদিন এমন সাজিয়ে কেউ খাবার দেয় না আমায়। আমাকে ওরা তিলে তিলে মেরে ফেলেছে বাবা। একবারে নিঃশেষ করে দিয়েছে। ওরা আমায় বাঁচতে দিচ্ছিল না বাবা। বাবা গো, কি ভীষণ যন্ত্রণা ভালোবাসায়। আগে জানলে এই ভুলে পা বাড়াতাম না। বেঁচে থেকে মরে যাওয়াটা কত যে কষ্টের বাবা। জানো বাবা, একটা গানের
লাইন বোধ হয় আমার জন্যই সৃষ্টি হয়েছে। এরা সুখের লাগি সাহে প্রেম, প্রেম মেলে না, সুখ শুধু সুখ চলে যায়। আমার জীবনে এই লাইনটা প্রতি অক্ষরে অক্ষরে সত্যি। মা আমায় এখন চড় থাপ্পড় দিলেও আমার খারাপ লাগে না। এই মা আমায় কত নিষেধ করেছিল সে ঘরে পাঠাবে না, জোর করেই নিজের কপাল পুড়িয়ে নিলাম গো বাবা। কি ভীষণ যন্ত্রণা। ভালোবাসার মানুষগুলো এমন বিশ্বাসঘাতক কেন হয় বাবা? তারা জানে না তাদের বিশ্বাসঘাতকতা মেনে দেয় কাউকে? বাবা গো, মানুষ এত পাষাণ কেমন করে হয়? দর্শিনীর কণ্ঠে নীরব অভিযোগ শুনে কেঁদে ওঠে বাবার প্রাণ। নিধি ছুটে এসে জড়িয়ে ধরে ননদকে, মুছিয়ে দেয় অশ্রুকণা, দমকে বলে, একটা চড় দেব, খাবারের সময় এত কথা কেন বলিস? চুপ করে খা। তুই বাঁচবি, ভালোভাবেই বাঁচবি, আর ওই নরকে তোর পাঠাবো না আর আমরা। প্রিয়দর্শিনীর কান্না বন্ধ হয় না। কতদিন পর অভিযোগ করার সুযোগ পেল সে। এতদিন তো মরার মতন বেঁচে ছিল, এটাকে কি আর বেঁচে থাকা বলে? তাদের কথোপকথনের মাঝে মাংসের বাটিটা নিয়ে গড়া হাজির হয় নিপা। দর্শিনীর থালায় কয়েক টুকরো মাংস দিয়ে গদগদ কণ্ঠে বলে, তুমি কেঁদো না, ভালো মতন খাও। ও ঘর জাতের ছিল না, তাই কষ্ট পেয়েছ। এবার আমরা দেখে শুনে তোমার বিয়ে দিব। গ্রীষ্মের উত্তপ্ত রাত, বিষণ্ণতার দীর্ঘশ্বাস পরিবেশে বিরাজিত। প্রিয়দর্শিনীর আজ অশ্রুভেজা রাত। কতগুলো বছর পর বিছানায় সে একা। দীর্ঘদিনের পরিচিত প্রিয় মানুষটা পাশে নেই। অবশ্য এতদিন এক বিছানাতে থেকেও মানুষটার সাথে দূরত্ব ছিল তার আকাশ পরিমাণ। আর আজ বিছানাও আলাদা। মানুষটা হয়তো নতুনে মত্ত, আর সে পুরনোতে নিবদ্ধ। শুভ্ররাঙ্গা বালিশের কাভারখানা জায়গায় জায়গায় ভিজে আছে। দীর্ঘক্ষণের অশ্রু বিসর্জনের প্রমাণ হিসাবে জ্বলজ্বল করছে দাগগুলো। দর্শিনী হঠাৎ করে ছোট বৌদির বলা কথাখানা মনে পড়ল। বাবার বাড়িতে এসেছে সে, দিন এক অতিবাহিত হয়নি, এখনই ছোট বৌদি বিয়ের কথা তুলে ফেলছে। বাকি দিন তো পড়েই রইল। বাবার বাড়িতে যে এতটা কঠিন হবে টিকে থাকা, তা কুণাক্ষরও টের পায়নি দর্শিনী। এতদিন শ্বশুরবাড়ি মনে হয়েছিল নরক, কিন্তু এখন দেখছে বাবার বাড়ি তো এর চেয়েও ভয়ঙ্কর। বিয়ের পর মেয়েরা এতটাই পর হয়, স্বর্গের মতন বাবার বাড়ি নরকে রূপান্তরিত হয়ে যায়। একটু আগের কথা ভেবে দর্শিনীর ঠেলে কান্না আসছে। ভাগ্যিস বড় ভাই ছোট বৌদিকে ধমক দিয়েছিল, তাই বিয়ের কথাটা আর বাড়াতে পারেনি। কিন্তু কতদিন চুপ করে থাকবে বৌদি? একদিনে ঘাড়ের বোঝা হয়ে গেছে সে। দর্শিনীর মাথা ছাড়া দিয়ে উঠল ভাবনা, তাকে কিছু করতে হবে। এভাবে ভাবা বাইয়ের বোঝা হয়ে থাকবে না সে। নিজের পায়ে তাকে দাঁড়াতে হবে। গোড়া থেকে কেউ যেন তাকে উপড়ে ফেলতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। ভাবনার মাঝে দর্শিনীর ফোনটা ভাইব্রেশন কেঁপে উঠল। দর্শিনী হঠাৎ শব্দে চমকে উঠল। পাশে তাকাতেই ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করলো একটা অপরিচিত নাম্বার। দর্শিনী ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফোনটা বেজে কেটে গেল। পরক্ষণেই আবার বিরতিহীনভাবে বেজে উঠল। দর্শিনীর ব্রু খানিকটা কুঞ্চিত হলো। এবার ফোনটা সে রিসিভ করলো। খুব বিনীত স্বরে প্রশ্ন করলো, হ্যালো, কে? আমি তোমার 7 জন্মের সই বলছি। অপর পাশে উচ্ছ্বসিত কণ্ঠের অধিকারীকে চিনতে 1 সেকেন্ডও সময় অপচয় হয়নি দর্শিনীর। বরং সে ভীষণ অবাক, বিস্ময় নিয়ে বলে উঠল, মায়া, তুমি আমায় চিনলে কিভাবে সই? আবারও মায়ার উচ্ছ্বসিত কণ্ঠ ভেসে এলো। দর্শিনী নিজের বিস্ময় কাটাতে ক্রেয়ন পরিমাণ সময় ব্যয় করলো। অতঃপর ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলো। ঘড়ির কাঁটা 2টোর কাছাকাছি। এত রাতে মায়ার কল দেওয়ার কারণ বোধগম্য হলো না দর্শিনীর। সে মুখ চোখ কুঁচকে জবাব দিল, তোমার কথার ধরনেই তোমাকে চিনেছি। আর তুমি ছাড়া আমার এত জন্মের সই কেউ হতে চায়নি। অবাগিনী তো তাই এত রাতে কি মনে করে কল দিলে? এত রাতে তোমাকে মনে করে কল দিলাম। সারাদিন তোমাকে ভীষণ মনে পড়েছে তো, তাই। মায়ার এহেন কথার ধরনে দর্শিনী বারংবার অবাক হচ্ছে। কণ্ঠ অবাক ভাবটা ধরে রেখেই বলল, আমায় মনে পড়েছে? কিন্তু কেন?
ওই যে তুমি আমার সই বলে। কেমন আছো তুমি? আমার ভালো থাকার কারণ কেড়ে নিয়ে জিজ্ঞেস করছো কেমন আছি? হাসালে। দর্শিনীর কণ্ঠে তাচ্ছিল্যের ভাবটা মায়া ঠিকই উপলব্ধি করেছে। দর্শিনীর তাচ্ছিল্যের বিপরীতে সে একরাশ নির্ভেজাল হাসি উপহার দিয়ে বিষাদময় কণ্ঠে বলল, সত্যি কি আমি তোমার ভালো থাকার কারণ কেড়েছি সই? তুমি কি এ সংসারে এতদিন মেলা ভালো ছিলে? ভীষণ ভালো থাকার অভাবে তবে প্রতিনিয়ত কে দুকে দুকে মরেছে? মায়ার কণ্ঠে কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল দর্শিনীর অন্তর। মায়ার বিশাল গভীর প্রশ্নে হারিয়ে ফেলল নিজেকে। সত্যিই তো, সে কি এতদিন ভীষণ খুশি ছিল? মোটেও না। তবে কেন মিছে অভিযোগ? নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যই কি এত তোড়জোড়? নাকি প্রিয় মানুষকে প্রতারক ভাবতে না ছাওয়ার জন্য এত বিশাল আয়োজন? দর্শিনী চুপ থাকতে দেখে মায়া খিলখিল করে হেসে উঠল। মায়ার হাসির শব্দে দর্শিনীর ধ্যান ভাঙল। সে অবাক কণ্ঠে বলল, এই মেয়ে, হাসছো যে? তোমাকে ভাবতে দেখে হাসলাম সই। কি ভাবছো এত? তোমার মুক্তির কারণ এই মায়া, আর মায়ার প্রতি তোমার এত অভিযোগ। থাকুক, এতে আমার কোনো আক্ষেপ নেই। দর্শিনীর মুক্তির কারণ হতে আমার বড্ড ভালো লাগে। আজ তবে রাখি সই, হুটহাট জ্বালাবো ভীষণ। মনে রেখো আমায়, ভালো থেকো সই। এখন থেকে তোমার ভালো থাকার দায়িত্ব তোমার। নিজেকে ভালো রেখো, কেমন? অপর পাশ থেকে ফোনটা কেটে দেওয়া হলো। দর্শিনী অবাক নয়নে কেবল তাকিয়ে রইল। তার বোধগম্য হলো না মেয়েটার আচরণ। মেয়েটা এমন কেন? হুটহাট মনে ঝড় তুলে দেয় হেয়ালি মাখা কথা দিয়ে। মেয়েটার মাঝে বড্ড রহস্য। গ্রামের সজীব সকাল। সূর্যের তেজ আজ তেমন উত্তপ্ত না। সামান্য দোআঁশাভাব পরিবেশে বিদ্যমান। দর্শিনী কেবল গ্রামের স্কুল থেকে বের হয়েছে। পেছন থেকে তাকে কেউ ডেকে উঠল, প্রিয় দর্শিনী। দর্শিনী দাঁড়িয়ে গেল ডাক শুনে। সচরাচর পুরো নাম ধরে তাকে কেউ ডাকে না। কণ্ঠের মালিকের খোঁজ করার জন্য পিছনে ঘুরে তাকালো দর্শিনী। পিছনের মানুষটা দেখে কপাল কুঁচকে জিজ্ঞেস করল, জি? মৃত্যুঞ্জয় এগিয়ে এলো। হাতের বাজে এপ্রনটা নিয়ে মুচকি হেসে বলল, আপনি এখানে যে? স্কুলে কোনো কাজে এসেছিলেন বুঝি? দর্শিনী রেহেন প্রশ্নে সামান্য বিরক্ত লাগলেও সে বিরক্তভাব প্রকাশ করল না। বেশ ভদ্র বিনীত স্বরে বলল, হ্যাঁ, কাজেই এসেছি। বাবা ভাইদের ঘাড়ে তো বসে খেতে পারি না, তাই চাকরি জোগাড় করতে এলাম। তা আপনি এখানে? ক্যাম্পিং করতেই তো গ্রামে আসি, সেটাই করছি। দর্শিনী এবার পূর্ণ দৃষ্টি দিল মৃত্যুঞ্জয়ের হাতে অ্যাপ্রন দেখে। ভ্রু সামান্য কুঞ্চিত হলো। অবাক কণ্ঠে বলল, আপনার পেশা? ডক্টর? মৃত্যুঞ্জয় দারুণ হেসে বলল, হ্যাঁ, ঠিক ধরেছেন ম্যাডাম। দর্শিনীর হঠাৎ করে দৃষ্টান্তের কথা মনে পড়ল। মনে মনে খচখচ করা শুরু করলো। আমতা আমতা করে বলল, আপনি দৃষ্টান্ত দাদাকে চিনেন? হ্যাঁ, চিনব না কেন? ও আর আমি দুজনে একসাথে ক্যাম্পিং করছি। চলুন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। মৃত্যুঞ্জয়ের প্রস্তাবটা খুব একটা খারাপ লাগেনি দর্শিনীর। সেও মাথা দুলিয়ে হাঁটা আরম্ভ করলো। হাঁটতে হাঁটতেই বলল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমাকে কবে থেকে চিনেন? মৃত্যুঞ্জয়ের পাটা থেমে গেল দর্শিনীর এমন প্রশ্নে। হৃদয় মাঝে ছলাৎ করে উঠল আচমকিক ভয়। হঠাৎ মেয়েটা এই প্রশ্ন জিজ্ঞেস করলো কেন? নিজেকে দাতস্থ করলো সে মিনিট খানেক নিয়ে। আমতা আমতা করে বলল, কেন? দরকার আছে, বলুন আমায় কবে থেকে চিনেন আপনি? গতকাল থেকে। তাহলে আমার বাবার কাছে কিভাবে খবর পাঠালেন? দর্শিনীর প্রশ্ন অবাক হলো না মৃত্যুঞ্জয়, বরং হো হো করে উচ্চ শব্দে হেসে উঠল। বেশ মিষ্টি করে বলল,
বাহ, আপনি তো দারুণ চালাক। অবশ্য এমনটাই আশা করা যায় আপনার কাছে। আপনাকে আমি গতকালই প্রথম দেখেছি, কিন্তু গত 4 বছর যাবৎ চিনি। থেমে গেল দর্শিনীর পা, তার চক্ষু যেন বের হয়ে যাওয়ার উপক্রম। অবাক কণ্ঠে সে শুধালো, 4 বছর যাবৎ চিনেন মানে? 4 বছর আগে আপনার নাম শুনেছি, আপনাকে না দেখেই চেনা যাকে বলে। মৃত্যুঞ্জয়ের সহজ সরল জবাববন্দিতে অবাক ভাবটা ভারল বই কমল না দর্শিনীর। আর দারুণ লাগলো মৃত্যুঞ্জয়ের অকপটে সত্যি বলার ধরনটা। দর্শিনী বিস্মিত কণ্ঠে বলল, তাহলে ট্রেনে আমাকে দেখে চিনলেন কিভাবে? নাম শুনেই আন্দাজ করেছিলাম। আপনি যখন ঘুমিয়ে গেলেন তখন আপনার বাবাকে ফোন দিয়ে আপনার বিবরণ দিয়ে জিজ্ঞেস করে শিওর হয়ে ছিলাম। মৃত্যুঞ্জয়ের কণ্ঠে স্বাভাবিক ভাব। দর্শিনী অবাকের উপর অবাক হলো, আর ভালো লাগা কাজ করলো মৃত্যুঞ্জয়ের ব্যক্তিত্বের উপর। পথে তাদের টুকটাক আরও কথা হলো। কথার এক পর্যায়ে মৃত্যুঞ্জয় বলে উঠল, যাকে ছেড়ে এসেছেন তার জন্য পিছুটান কেন রেখেছেন ম্যাডাম? দর্শিনী ততক্ষণে নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। মৃত্যুঞ্জয়ের প্রশ্নে সে হেয়ালি হেসে জবাব দিল, পিছুটান তো আমি রাখিনি, তাকে একেবারেই আমি মুক্ত করে দিয়ে এসেছি। মনের মুক্তি তো আগেই দিয়েছিলাম, খাতা কলমেও মুক্ত করার ব্যবস্থা করে দিয়ে এসেছি। ডিভোর্স দিয়েছেন? মৃত্যুঞ্জয়ের কণ্ঠে ভীষণ বিস্ময়। দর্শিনী সামান্য হাসল, সামনের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে নরম কণ্ঠে বলল, না দেইনি, তবে ব্যবস্থা করে এসেছি। ব্যবস্থা করে এসেছেন মানে? আমি ডিভোর্স পেপারে সাইন দিয়ে এসেছি। উকিল সাহেব আজকালের ভিতরে হয়তো কাগজ ওর কাছে পাঠাবে। যে আমার না, তাকে অকারণে বেঁধে রেখে তো লাভ নেই, তাই মুক্তি দেওয়ার সমস্ত ব্যবস্থা করে এসেছি। মৃত্যুঞ্জয় ভারী অবাক হলো দর্শিনীর নিঃস্বার্থ ভালোবাসা দেখে। এমন একটা মেয়েকে যে হাতছাড়া করেছে, সে যে কতটা বোকা ভাবনার বাহিরে। নিশ্চুপভাবে অতিক্রান্ত হওয়া সময়ের ভাইব্রেট করে বেজে উঠল দর্শিনীর ফোনখানা। ফোনটা বাজতে বাজতে কেটে যেতেই দর্শিনী ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আজ আমি আসি, তবে আবার দেখা হবে, বাবা কল দিচ্ছে। দর্শিনীর কথায় মাথা নাড়িয়ে বিদায় জানালো মৃত্যুঞ্জয়। হঠাৎ কি মনে করে ভ্রু কুঁচকে ফেলল সে। অবাক কণ্ঠে বলল, আপনার না সেদিন ফোন ছিল না, তবে আজ ফোন আসলো কিভাবে? মৃত্যুঞ্জয়ের কথার ধরনে হেসে ফেলল দর্শিনী। স্বাভাবিক কণ্ঠে বলল, এটা বড় বৌদির মোবাইল। বৌদি আমার হাতের মোবাইল আনিনি বলে এটা দিয়েছে। জানেনই তো বড় বৌদি আমায় কত ভালোবাসে। মৃত্যুঞ্জয়ের অবাক ভাবটা কাটল। দর্শিনীকে বাড়ির দরজা অবধি এগিয়ে দিয়ে চলে গেল নিজ গন্তব্যে। দর্শিনী বাড়িতে পা রাখতে যাবে, সেই মুহূর্তে তার মনে আচমকিক প্রশ্ন জেগে উঠল। বড় বৌদির ফোনে গতকাল রাতে মায়া কল করেছিল, কিন্তু মায়া নাম্বারটা পেল কিভাবে? মৃত্যুঞ্জয় না বললে তো এই কথাটা মাথাতেই আসতো না। দর্শিনী দ্রুত বাড়ির ভিতর চলে গেল। উদ্দেশ্য বড় বৌদিকে প্রশ্ন করে দ্বিধা পরিষ্কার করবে। মনের মাঝে জেগে উঠল অপ্রশান্তিত ভয়। উদ্ভট ভাবনার উদয় হলো হৃদয় মাঝে। বড় বৌদি কি তবে তাকে না জানি অন্য কিছু করেছে? দর্শিনী যে উত্তেজনা নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করেছিল, সেই উত্তেজনা মিইয়ে গেল এক নিমিষে। সদ্য কিশোরী থেকে যৌবনে পা দেওয়া এক নারী ছুটে এলো দর্শিনীর কাছে, জড়িয়ে ধরল আবেশে। উচ্ছ্বাসিত কণ্ঠে প্রশ্ন চলল, কেমন আছো প্রিয়দি? কতদিন পর তোমার দেখা, মনে আছে তো আমায়? তোরে ভুলে যাব? আমার ঘাড়ে কটা মাথা আছে বলতো? তা কেমন আছে আমার তৃণসজ্জা? তোমায় ছাড়া ভীষণ খারাপ ছিলাম, কিন্তু এখন পুরো দারুণ আছি। তাড়াতাড়ি আসো, বসো, জল খাবে। কোথায় গিয়েছিলে? মেয়েটার কণ্ঠে উচ্ছ্বাসিত ভাবখানে একটুও কমেনি, বরং তা বেড়েছে। কতদিন পর তার প্রিয় দিদিকে কাছে পেল,
নিধির বিয়ের পর থেকেই তো দুজনের গলায় গলায় ভাব ছিল। দর্শিনীকে ছাড়া কিছুই বুঝতো না তিনসজ্জা। নিধির বোন হলেও নিজের বোনের চেয়েও বেশি জানে দর্শিনী। এতদিন মেয়েটা মামার বাড়ি ছিল, কিন্তু দর্শিনী বাড়ি ফিরেছে শুনে চলে এসেছে এই বাড়ি। দুজনের কথার মাঝে এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে হাজির হলো নিধি। দর্শিনীর দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে দর্শিনীর মুখের বিন্দু বিন্দু ঘামটুকু আঁচল দিয়ে মুছে দিতে দিতে বলল, কোথায় ছিলি রে? সকাল হতেই নিরুদ্দেশ। সকালের নাস্তা কে করবে শুনি? দর্শিনী শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল এই সুন্দর রমণীর পানে। এত যত্ন করা মানুষটাকে নিয়ে সে একটু আগে কত উল্টো পাল্টা না ভেবেছিল, আর এই মানুষটা কত সাবলীলভাবে যত্ন করছে তাকে। দর্শিনী মুচকি হেসে জড়িয়ে ধরল বড় বৌদিকে, হাদুরে কণ্ঠে বলল, এই তো কাছে পিঠেই ছিল, তুমি এত ভালো কেন বৌদি? দর্শিনীর প্রশ্নে খিলখিল করে হেসে উঠল নিধি। আত্রিনা। দর্শিনীর মাথায় হাত বুলিয়ে মিষ্টি কণ্ঠে নিধি বলল, তুই ভালো বলেই আমি ভালো। এবার চুপচাপ শরবতটা খেয়ে নাস্তা খেতে আয়। তিনাও তোর জন্য বসে আছে কখন থেকে, চল তাড়াতাড়ি। শাশুড়ি, সকালের নাস্তা এখনো হয়নি, কতক্ষণ লাগবে আর? মায়ার কণ্ঠে বিরক্তর ভাব স্পষ্ট। খাবার টেবিলে বসে আছে বিহঙ্গিনী, শ্বশুর বিপ্রতীপ। মায়ের কথার পরিপ্রেক্ষিতে বিপ্রতীপ কপাল কুঁচকে বলে উঠল, মাকে এভাবে কাজের কথা বলছো, নিজে গিয়ে করতে পারছো না? দর্শিনী আর যাই করুক কখনোই এভাবে মাকে কাজের আদেশ করতো না। মায়া তখন কেবল আপেলের এক কোণায় কামড় বসিয়েছে। বিপ্রতীপের কথা শুনে তার মুখ থেমে যায়, ব্রু কুঁচকে ফেলে আপনা আপনি সরু চোখে বিপ্রতীপের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, আমি প্রথমেই বলেছি আমি মায়া, প্রিয়দর্শিনী না। আর এতই যখন সে মানবী ভালো ছিল, তবে আবার ঘরে আরেকজনের আনলেন কেন? আসলে আপনাদের জন্য একটা প্রচলিত কথা মানানসই, অতি প্রেমে মধু ও বিষ, স্বল্প প্রেমে তক্তা ও ভালিশ। সই আপনাদের প্রতি অতি প্রেম দেখিয়েছিল, তাই তার এ দশা। আমার কাছে আবার এসব পাবেন না, আমি স্বল্প প্রেম দেওয়া মানুষ। মানিয়ে নিতে পারলে ভালো, না হয় গলার কাটা হয়ে আটকে থাকবো। অতি প্রেম আমার কাছে ভুলেও আশা করবেন না। বিপ্রতীপ নিজের কথার জালে নিজেই ফেসে চুপ করে গেল। বিহঙ্গিনী এবং তার বাবা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করল। হঠাৎ নীরবতা ভেঙে রান্নাঘরের দরজা থেকে মোহনা বলে উঠলেন, অতি প্রেম তোমায় দিতে হবে না। আসলে বেশি খাতিরে পাতিল ভাঙে, তাই ওই মেয়ের সংসার ভেঙেছে। তুমি বলেন একটা নাতি দিও, বংশের প্রদীপ জ্বালানোর মানুষ আনার জন্যই তোমাকে আনা হয়েছে, বড় বড় কথা বলার জন্য না। মায়া শাশুড়ির পানে তাকিয়ে একটা গা জ্বালানো হাসি দিল। শাশুড়িকে খোঁচা দিয়ে বলল, আমার বয়স সবে 16 কিংবা 17 হবে, আমার বাকি জীবন তো পড়েই আছে। এত তাড়াতাড়ি নাতির আশা করছেন কেন শাশুড়ি? আর আমি মানুষ, কোনো মেশিন নয় যে আপনারা চাইলেন আর আমি বংশের প্রদীপ নিয়ে দিলাম, এখনো আমায় চিনলেন না। মোহনার রাগ উঠল, কিন্তু সে প্রকাশ করল না। এই মেয়েকে গাটালে ভালো কিছু যা হবে না, তা সে এতদিনে বুঝে গেছে। কম বয়সী বউ এনেছে সাত করে, এবার তার মজা টের পাচ্ছে। হে মেয়ে এত লাগামহীন। মোহনার চুপসে যাওয়া মুখটা দেখে মায়া মুচকি হাসল। এদের শিক্ষা দেওয়ার জন্যই তো এত তোড়জোড়, এদের শিক্ষা না দিয়ে এ বাড়ি ছাড়ছে না সে। বিকেল নেমেছে ধরণীর বুকে, সাথে নেমেছে ঝিরিঝিরি বৃষ্টি। দর্শিনী আর তিনা গ্রাম ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ বৃষ্টি দেখে তারা পুকুর পাড়ে বিশাল ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল। তিনা বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিয়ে বিরস কণ্ঠে বলল, প্রিয়দি, তোমাকে ওরা বড্ড কষ্ট দিয়েছে, তাই না? দর্শিনীর দৃষ্টি তখন পুকুরের ঘোলা জলে নিবদ্ধ। তিনার প্রশ্নে সামান্য চমকে উঠে সে। পরক্ষণেই নিজেকে দাতস্থ করে বলে, বড্ড কষ্ট কিনা জানি না, তবে বাবা আর বিহঙ্গিনী যে ভালোবাসাটাই দিয়েছে সেটা অনেক ছিল।
আর বিপ্রতীপ দাদা তোমায় কি দিয়েছে দি? দর্শিনীর কণ্ঠে কিয়ৎক্ষণের জন্য থেমে যায়। এক আকাশ বিষণ্ণতা নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, বিপ্রতীপ আমাকে সারা জীবনের বিষাদ দিয়েছে, বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ দিয়েছে, বিশ্বাস ভাঙার যন্ত্রণা দিয়েছে। বিপ্রতীপ যা দিয়েছে তা বলেও শেষ করা যাবে না। প্রথম সে অনেক ভালোবাসাও দিয়েছিল, কিন্তু শেষ বেলার অবহেলার কাছে ঢেকে গেছে সে ভালোবাসা। বিপ্রতীপ কখনোই আমাকে ভালোবাসেনি। সে আমায় ভালোবাসলে কখনো আরেক নারীতে মুগ্ধ হতে পারত না। আমি বিপ্রতীপের রং সঙ্গে মুগ্ধতা ছিলাম কেবল। মুগ্ধতা কেটে যাওয়ার সাথে সাথে আমাকে সে ছুঁড়ে ফেলেছে। প্রেমিক পুরুষরা দিন শেষে এমন বদলে যায় কেন বলতে পারিস? কি ভীষণ যন্ত্রণা ভালোবাসায়। আমি বলবো কখনো প্রেম করিস না। প্রেমিক পুরুষদের বদল মানতে পারবি না যে। তৃণা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল দর্শিনীর পানে। দর্শিনী বদলে গেছে, এমন বিষাদময় দর্শিনী কখনো ছিল না। ভালোবাসা কি পারে না একটা উচ্ছ্বাসিত নারীকে কি অবলীলায় বিষাদে ডেকে দিতে পারে? তাদের কথার মাঝে হুড়মুড় করে পুকুর পাড়ে হাজির হলো দুই মানব। তৃণা তাদের দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরে মৃত্যুঞ্জয় দা আর দৃষ্টান্ত দা, কবে এলেন আপনারা গ্রামে? মৃত্যুঞ্জয় শরীরের থেকে বৃষ্টির জলগুলো ঝাড়তে ঝাড়তে হাসি মুখে উত্তর দিল, এই তো আমি এলাম গত পরশু, আর দৃষ্টান্ত এসেছে সপ্তাহখানেক হলো। দৃষ্টান্ত দর্শিনীর দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই বৃষ্টির মাঝে তুই বাহিরে কি করছিস? তাও এই সন্ধ্যায়? নিজের খেয়াল রাখছিস তো? দর্শিনী আমতা আমতা করে বলল, আসলে দিনে এসেছে তো, তাই গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর বাড়ি ফিরতে পারিনি। মৃত্যুঞ্জয় সরু দৃষ্টিতে তাদের দেখল। কেন যেন তার দৃষ্টান্তের এমন শাসন পছন্দ হয়নি। বিরক্তিভাবে ভরে গেল শরীরের প্রতিটি শিরা উপশিরা। সময় নিজের মতন অতিবাহিত হচ্ছে। দর্শিনী গ্রামে এসেছে প্রায় সপ্তাহখানেক হতে চলল। ছোট বৌদির খারাপ কথা, বিচ্ছেদের যন্ত্রণা, নতুন করে বাঁচার উন্মাদনা নিয়ে কাটছে দিনগুলো। এখন শীতল রাত নেমেছে প্রকৃতিতে। দর্শিনী জানালার সামনে দাঁড়িয়ে আছে। বিশাল রূপোর থালার মতন ছাদ উঠেছে আকাশে। দর্শিনী সেদিকেই দৃষ্টি স্থাপন করে আছে। আর খাটে ঘুমিয়ে আছে তৃণা। দুজনে একসাথেই ঘুমায়। দর্শিনী ছাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। বিশাল আকাশে ছাদটা যেমন একা, তেমনি একা মাটির বুকে দাঁড়িয়ে থাকা দর্শিনী। এই একাকিত্ব কারোর সামনে প্রকাশ করা যায় না, আর না যায় ভিতরে লুকিয়ে রাখা। আশেপাশে হাজার খানেক মানুষ থাকলেও প্রিয় মানুষের শূন্যতা বড্ড পোড়ায়। প্রিয় মানুষ ব্যতীত খুব জোর বেঁচে থাকা যায়, কিন্তু ভালো থাকা যায় না। আর দর্শিনী প্রতিনিয়ত ভালো থাকার অভাবে ধুমড়ে মুচড়ে মরছে। আচ্ছা, সে যেমন কষ্ট পাচ্ছে, তার এক অংশ কষ্ট কি বিপ্রতীপ পায় না? এত বছর একসাথে ছিল, একটুও কি মায়াও জন্মায়নি? না, পুরুষ জাতি এত কঠোর কেমন করে হয়? ভাবনার মাঝে উঠোনের দক্ষিণ পাশে কারো ছায়া দেখতে পায় দর্শিনী। লেবু গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। কিছুটা চমকে উঠে সে। এত রাতে তাদের উঠোনে কে দাঁড়িয়ে আছে? ফিসফিস কথার শব্দ পাওয়া যাচ্ছে। দর্শিনী সামান্য ভয় পেলেও সাহস রাখে বুকে। বিছানা কতক্ষণ হাত ছাড়লো মোবাইলটা খোঁজার জন্য। অতঃপর মনে পড়ল দৃষ্ট বিকেলে মোবাইলটা দিয়ে গেম খেলেছে, হয়তো তাদের ঘরে নিয়ে গেছে। দর্শিনী হতাশার শ্বাস ফেলল। কৌতূহল জমানোর জন্য ধীর পায়ে বেরিয়ে আসে ঘর থেকে। ঘর থেকে বেরোতেই দর্শিনীর ঘরের দরজাটা একটু শব্দ করে ভারী খায়। অন্ধকারে সে শব্দে চমকে ওঠে দর্শিনী। ধীরগতিতে দরজাটা আটকিয়ে উঠোনে নামে সে, কিন্তু অদ্ভুতভাবে পুরো উঠোন জুড়ে কেউ নেই। দর্শিনী লেবু গাছটার নিচে এগিয়ে গেল। সে জায়গাটা ফাঁকা, কেবল কয়েকটা জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে। দর্শিনী ডানে বামে খোঁজ করে কাউকে না পেয়ে নিরাশ হলো। হঠাৎ তার মাথা ছাড়া দিয়ে উঠল অন্য
ভাবনা। গ্রামের মানুষেরা বলে রাত হলে লেবু গাছের নিচে নাকি ভূত প্রেত থাকে। তবে কি সে এমন কিছু দেখলো? দর্শিনীর হঠাৎ করে ভয় লাগতে শুরু করলো। সে অনুভব করলো এই অবস্থায় হুটহাট তার বেরিয়ে পড়া উচিত হয়নি। বাচ্চাটার না আবার ক্ষতি হয়ে যায়। দর্শিনী দ্রুত ঘরের দিকে এগিয়ে যাবে, এমন সময় তার বাহুতে কেউ হাত রাখে। দর্শিনী চমকে ওঠে, ভিতর হৃৎপিণ্ড ছলাৎ করে ওঠে, ঘামে ভিজে যায় শরীর। ভীত নয়নে সে পিছে তাকাতে শরীরের পুরো উত্তেজনাটা শিথিল হয়ে যায়। এতক্ষণে উত্তেজনার জায়গায় ভর করল বিস্ময়। দর্শিনী অবাক কণ্ঠে বলল, বাবা তুমি এখানে? প্রতাপ সাহা ঠোঁটেলিয়া হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে নিবিড় কণ্ঠে শুধালো, তুমি এত রাতে এখানে কি করছো মা? দর্শিনীর শাড়ির আঁচলটা দিয়ে মুখ ও গলার ঘামটা মুছল, নিজেকে একটু সময় দিয়ে দাঁতস্থ করলো উত্তেজনা। ভয় কেটে যেতে সে বলল, এই তো ঘুম আসছিল না দেখে উঠোনে হাঁটছিলাম। তুমি উঠেছ কেন বাবা? আমি তো দরজার শব্দ পেয়ে উঠলাম। গ্রামে চোর ডাকাতের প্রকোপ বেড়েছে, তাই ঘুমালেও ঘুম হয় না। সামান্য শব্দ পেলে সজাগ হয়ে যায়। তোমার এত রাতে উঠোনে নামা উচিত হয়নি মা। রাতের বেলা কত রকমের বিপদ হতে পারে। এখন খারাপ ছেলেপেলেরা রাত বিরাতে নেশা করে ঘুরে বেড়ায়, এজন্য উঠানেও তুমি নিরাপদ না। কি বলেছি বুঝেছ মা? হ্যাঁ বাবা, বুঝেছি। কথা শেষ করে মুচকি হাসি দিল দর্শিনী। একটু আগে সে এখানে, তবে কাকে দেখেছে? নাকি চোর ডাকাত দল এসেছিল? মনের মাঝে একটা দ্বিধা রয়েই গেল দর্শিনীর। তুমি কি এখানে এখন ঘুমাবে? না হয় চলো বাবা, বাবা মেয়ে আজ একটু কথা বলি। দর্শিনীরও ঘুম আসছিল না। যাক, অবশেষে তার একাকিত্ব দূর করার একজন মানুষ পেল। দর্শিনী হাসি মুখে সাথে সাথে মাথা নাড়িয়ে বলল, ঘুম আসছে না, চলো গল্পই করি। প্রতাপ সাহা মেয়েকে নিয়ে উঠোনের কিনারায় মাথাটার উপর গিয়ে বসলেন। মেয়ের মাথায় যত্নের হাত বুলিয়ে বললেন, জানো তুমি যখন জন্মালে তখন আমায় কি যে খুশি লেগেছিল। আমি তোমার মাঝে আমার মাকে খুঁজে নিয়েছিলাম। তুমি যাই আবদার করতে তাই পূরণ করার চেষ্টা করতাম। আমার মনে হতো আমার মা আবদার করছে। তোমার মা হাজার বারণ করলেও আমি শুনতাম না। তোমার প্রতি আমার এত ভালোবাসাই হয়তো তোমার জীবনে সুখ কেড়ে নেওয়ার কারণ। বাবার শেষ কথাটার অর্থ বোধগম্য হলো না দর্শিনীর। অবাক কণ্ঠে বলল, কি বলছো বাবা? তুমি আমার সুখ কেড়ে নেওয়ার কারণ কিভাবে? প্রতাপ সাহা মুখ নিচু করে ফেললেন, দীর্ঘশ্বাস ফেলে নিজের ব্যর্থতা প্রকাশ করলেন। বিষণ্ণ কণ্ঠে বললেন, বিপ্রতীপের সাথে তোমার বিয়েতে তোমার মা অনেক অমত প্রকাশ করেছিলেন, কিন্তু আমি এতটাই মেয়ের আবদার পূরণ করতে সচেষ্ট ছিলাম যে হে অমত আমি শুনিনি। সেদিন যদি একটাবার তোমার মায়ের কথার গুরুত্ব দিতাম, তবে আজ তোমাকে নির্গুম একাকিত্ব পূর্ণরাত্রি যাপন করতে হতো না। আমার দুঃখের পুরোটা দায়ভার আমার বাবা, এটার ভার কাউকে দিব না। ভুল মানুষকে আমি ভালোবেসেছিলাম, যার খেসারত আজ আমি আমার সুখ বিসর্জন দিয়ে দিচ্ছি। তুমি তো কেবল আদর্শ বাবা হতে চেয়েছ, মেয়ের কোনো অভিযোগ রাখতে চাওনি। তাহলে তোমার ভুলটা কি? মেয়েকে রাজ্যের সুখ দিতে চেয়েছ, এখানে তোমার দোষটা কি? দর্শিনীর কাট জবাবে হাসলেন প্রতাপ সাহা। দীর্ঘশ্বাস ফেলে আফসোসের সহিত বললেন, বরাবরই স্কুলের অঙ্ক শিক্ষক হিসাবে আমার সুনাম ছিল। সবাই বলতো প্রতাপ সাহার মতো অঙ্কের সমাধান কেউ করতে পারবে না।
কিন্তু জীবন অঙ্কের এমন ভুল সমাধান করব কে জানতেন। অঙ্ক কষতে কষতে শেষ অবধি এসে দেখি পুরো অঙ্কটাই ভুল কষেছি। এই ভুল কি আদৌ শোধরাবার? বাবার এমন অসহায়ত্ব দর্শিনীর সহ্য হলো না। সে জড়িয়ে ধরল বাবাকে। প্রতাপ শাহ চোখে অশ্রুকণা, কণ্ঠস্বর কাঁপছে। মেয়েটা জীবন এভাবে ধ্বংস হচ্ছে তা কোনো বাবাই সহ্য করতে পারবে? দর্শিনী বাবার অসহায়ত্ব বুঝল। বাবাকে শক্ত করে জড়িয়ে তৃপ্তিদায়ক স্বরে বলল, তুমি একজন অসাধারণ শিক্ষক, সাথে একজন আদর্শ বাবা। বাবাদের কোনো ভুল নেই, বাবারা সবসময় সঠিক। তোমার অঙ্ক কখনোই ভুল হয়নি, আর হবেও না। আমার ভাগ্যটা খারাপ, সেটার দায়ভার তোমার না। তবে এই খারাপ হওয়ার পিছনেও হয়তো ভালো কিছু আছে। তুমিই তো বলতে প্রতিটা কাজের ভালো খারাপ দুটো দিক আছে। আমরা খারাপ দিকটা দেখছি, অথচ ভালো দিকটা হয়তো চোখেই লাগছে না। তুমি মন খারাপ করো না বাবা। মুদ্রার রিফিট দেখে মন খারাপ করছো, এখনো ওফিট দেখা বাকি আছে, তাই না? প্রতাপ শাহ হাসলেন। মেয়েটা তার কত বুঝদার হয়ে গেল। হাসি মুখ বজায় রেখে সে বলল, ওফিটও খুব শীঘ্রই দেখব মা। জীবন যদি তোমাকে আরেকটা সুযোগ দেয়, তবে অতীত ধরে রেখে সে সুযোগ হাতছাড়া করো না। তোমাকেও কেউ একজন অনেক ভালোবাসবে, তাকে ফিরে দিও না তুমি। আরেকবার জীবনকে সুযোগ দিও। জীবন একটাই, বাঁচার মতন বাঁচতে হবে। বিষাদ নিয়ে কি ভালো থাকা যায়? মৃত্যুর আগে আমি আরেকবার তোমার অঙ্ক মিলিয়ে দিয়ে যেতে চাই। আরেকবার আমি তোমাকে হাসতে দেখতে চাই। তুমি আমায় সেই সুযোগ দিও মা। দর্শিনী আর কোনো কথা বলল না, কেবল ছোট্ট শ্বাস ফেলল। আদৌ কি সে আবার বন্ধনে জড়াতে পারবে? বন্ধনে যে তার বড্ড ভয়। গ্রামের সকাল বরাবরই মিষ্টি হয়। দর্শিনী দাঁড়িয়ে আছে বড় মাঠের এক কোণায়। দীর্ঘ এতক্ষণ পরিশ্রম করে সে ক্লান্ত। আজকাল অল্পতেই ক্লান্তি লাগে তার। দর্শিনী জাম গাছটার ছায়ায় এসে দাঁড়িয়েছে। তিনা মেডিকেল কলেজের ছাত্রী বিদায় গ্রামে মৃত্যুঞ্জয়ার দৃষ্টান্তের ক্যাম্পিংয়ে সেও সাহায্য করছে। দর্শিনীও তাদের সাথে টুকটাক কাজ করছে, কারণ দর্শিনীও মেডিকেল কলেজের ছাত্রী ছিল। কিন্তু ডাক্তার হওয়ার আগেই প্রণয়ে জড়িয়ে তার সুন্দর ভবিষ্যৎ সে নষ্ট করেছে। মাঝে মাঝে নিজেই ভেবে অবাক হয় যে নিজের পায়ে নিজে কীভাবে কুড়াল মেরেছে সে। গাছের নিচে দাঁড়িয়ে থেকে হঠাৎ তিনার দিকে দৃষ্টি যায় তার। তিনা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মৃত্যুঞ্জয়ের দিকে। দর্শিনী অবাক হয়, এমন দৃষ্টির মানে তার কাছে অজানা নয়। তবে কি মেয়েটা মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? ধূসররাঙা বিকেল পরিবেশে গগনে থেমে থেমে মেঘ গর্জন করে উঠছে। কিঞ্চিৎ বিদ্যুৎও চমকাচ্ছে। ধুলো বাড়ি উঠছে বাতাসের সাথে তাল মিলিয়ে। দর্শিনী শুয়ে আছে তার বিছানায়। দিন ফেরুচ্ছে স্রোতের বেগে। আর 27টা দিন হতে চলল সে পিছুটান ফেলে চলে এসেছে তার ভাবার বিটায়। আজকাল তাকে শূন্যতা তত বেশি পুড়াতে পারে না, কিন্তু বিষাদ রোজ নিয়ম করে বক্ষস্থলে নীল ব্যথা লেপ্টে দিয়ে যায়। বিষণ্ণতার রোজ হিসাব করে সকাল বিকেল কড়া নাড়ে তার হৃদয় কোণে। সে পাত্তা দেয় না। নিজেকে ব্যস্ত রাখতে চায় নানান অজুহাতে, কিন্তু মন কি সেসব বুঝে? সে তো ভালোবেসেছিল ভদ্র। ভুল কি করেছিল? মানুষ কেন চলে যায়? কেউ একজন থেকে যেতে পারে না? কেউ একজন থেকে যায়, কেউ থাকুক, যে ব্যথা বুঝবে, আবেগ বুঝবে। বিপ্রতীপ সে ভালোবেসেছিল, কিন্তু দিন শেষে মুখ ফিরিয়ে নিয়েছে সে মানুষ। কি ভীষণ যন্ত্রণা তাকে ডুবিয়ে দিয়ে মানুষটা সুখের বাসর পেতেছে। মানুষগুলো কেমন বদলে যায়, তাই না? মানুষগুলো কেন চিরদিন এক থাকে না? কেন ভীষণ ভালোবাসা বদলে যায় অবহেলা কার্তুজে? মানুষগুলো কেন কথা দিয়ে কথা রাখে না? মানুষগুলো কেন দিন শেষে থেকে যায় না? ভাবনার মাঝে দর্শিনীর ফোনটা বেজে ওঠে তুমুল শব্দে।
তার ধ্যানে ব্যাঘাত ঘটে। ফোনের স্ক্রিনে তাকাতেই জল জল করে উঠছে একটা অপরিচিত নাম্বার। বোঝাই যাচ্ছে ফোনের সংরক্ষণ তালিকায় নাম্বারখানা নেই। দর্শিনী তবুও নাম্বারখানা চিনল। ফোনটা রিসিভ করে নির্লিপ্ত কণ্ঠে বলল, মায়া। ফোনের বিপরীতে থাকা নারীটি অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, চিনলে কিভাবে আমাকে সই? দর্শিনী একটু হাসল, নিবিড়ভাবে বলল, তোমায় চিনব না? কি বলছো? আমার জীবনে চরম সর্বনাশ বলো আর উপকার বলো, সেটা তো তুমিই করেছিলে, তাই না? আর তোমায় চিনব না আমি? মায়া খিলখিল করে হেসে উঠল। দর্শিনীর কথাটা প্রশ্রয় দিয়ে বলল, কোনো একদিন বুঝবে এটা চরম উপকার ছিল। চরিত্রহীন পুরুষের সাথে ত্যাগ স্বীকার করে পরে থাকা ভীষণ ক্ষতি ছাড়া আর কিছুই না। তাই বুঝি? তা আমি না হয় না জেনে চরিত্রহীন পুরুষের কাছে গিয়েছিলাম। তুমি জেনে শুনে এলে যে? নিজের এত বড় ক্ষতিটা করে আমার উপকার না করলেই পারতে। দর্শিনীর কণ্ঠে বিদ্রুপ স্পষ্ট। মায়া হাসল, মিষ্টি করে বলল, দর্শিনীরা ভীষণ নরম। তারা প্রতিবাদ করতে জানে না। তারা সহ্য করে কাটিয়ে দিতে চায় জীবন। কিন্তু মায়া তেমন না। বিপ্রতীপের সোজা করার জন্য মায়ারা আসে। তুমি হয়তো আমায় খারাপ ভাবছো, জেনে শুনে বিপ্রতীপকে বিয়ে করেছি বলে তুমি আমাকে সই ডেকেও শত্রু ভাবো। কিন্তু এটা সত্যিই আমি প্রাপ্য না। তোমার স্বামীর তোমাকে রেখেও আমার দিকে নজর গিয়েছিল। যদি আমি প্রত্যাখ্যান করতাম তবে আরেক দিকে যেত। তোমার সংসার একদিন ঠিকই ভাঙত, 2 দিন আগে আর পরে। কিন্তু এই বেঈমানগুলো উচিত শিক্ষা পেত না। দর্শিনীদের ব্যঙ্গে দিয়েও এরা নির্দ্বিধায় সুখে থাকত। দর্শিনী অবাক হলো, এতটুকু একটা মেয়ে, কিন্তু তার কথাই কি তেজ, কি প্রতিবাদ। সত্যিই তো দর্শিনীরা বোকা, নরম। তারা প্রতিবাদ করতে জানে না। মায়ার কথা আর যুক্তি তো ফেলনা না। সত্যি বিপ্রতীপের মন বাহিরে চলে গিয়েছিল। মায়া না হলেও কেউ না কেউ তার সতীন হতো। মেয়েটার তো দোষ নেই। দর্শিনী চুপ থাকতে দেখে মায়া তপ্ত শ্বাস ফেলল। কি মনে করে যেন বলল, জানো, তোমার জন্য আমার আক্ষেপ হয় ভীষণ। মন খারাপের উড়ো চিঠি আসে হৃদয় মাঝে। ভালোবেসে কি ভুলটাই না করেছিলে। আমারও নিজের উপর ভীষণ মায়া হয় গো। কি আর করার, ভুলগুলো মোর ফুল হয়ে যাক। তুমি না হয় আগলে রেখো ওই পরিবারকে। মায়া আবার হাসল। মেয়েটা কারণে অকারণে হাসে। হাসি থামিয়ে তার ঋণঋণে কণ্ঠে জঙ্কার তুলে বলল, এত ভালোবাসার পরও এই ইট পাথরের ভারী তোমায় আপন করল না, আর আমায় বলছো আগলে রাখতে? এরা কারো আপন হতে পারে না। দর্শিনী মায়ার কথার অর্থ খুঁজে পায় না। মেয়েটার মনে কথার ধরনের কেমন একটা আক্রোশ খুঁজে পায়। এত আক্রোশ নিয়ে ও আদৌ বিপ্রতীপকে ভালোবেসেছিল তো? দর্শিনী নিজের মনে দ্বিধা মনে রাখল। বিষণ্ণ কণ্ঠে বলল, ওরা যা করার আমার সাথে করেছে, তোমায় ওরা কিছু করবে না। তুমি ওদের একটু ভালোবাসা দিও। ওদের হয়ে তুমি এত কথা বলছো সই, অথচ সেদিন তোমার পক্ষ থেকে উকিল সাহেবের ডিভোর্স পেপার দেখে কি খুশি শাশুড়ি। বিপ্রতীপ অবশ্য একটু খারাপ লাগা প্রকাশ করেছে, কিন্তু পরক্ষণে সাইন করে দিয়েছে পেপারটাতে। হ্যাঁ, ননদার শ্বশুরমশাই ভালো, কিন্তু ওরা ভালো না। তোমায় একটু ভালোবাসলে কি বড্ড বেশি ক্ষতি হয়ে যেত? মায়ার প্রশ্নের উত্তরও খুঁজে পায় না দর্শিনী। হান মনেই কেটে দেয় ফোনটা। সত্যিই তো, তাকে ভালোবাসলে বড্ড ক্ষতি কি হয়ে যেত? সে তো একটু ভালোবাসার জন্য ও বাড়ির মাটি আঁকড়ে পড়েছিল, কিন্তু শেষমেশ অবহেলা নিয়ে ফিরে আসতে হলো কেন তাকে?
দর্শিনীর চোখের কার্নিশ ঘেঁষে অশ্রুকণা গড়িয়ে পড়ল। তার ভাবনার মাঝে গুনগুনিয়ে গান গাইতে গাইতে রুমে প্রবেশ করল তৃণা। দর্শিনী দ্রুত চোখের কোণা মুছে চুপ করে শুয়ে রইল। ভাব এমন যেন সে ঘুমিয়ে আছে। তৃণা কতক্ষণ গুনগুনিয়ে গান গাইল, চুলগুলো যত্নে বাঁধল। সব নীরবে পর্যবেক্ষণ করলো দর্শিনী। মেয়েটার মধ্যে অগাধ পরিবর্তন লক্ষ্য করা যায় আজকাল। আগেও চঞ্চল থাকলেও এত সাজগোজ করতো না, কিন্তু এখন সাজগোজ করে, গুনগুনিয়ে গান গায়। আরও নানান রকমের পরিবর্তন। জীবনে যখন প্রেমময় বসন্ত আসে তখনই বিশেষ পরিবর্তন ঘটে মানব দেহে, আর তিনার শরীরের পরিবর্তন সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। তিনা চুল আছড়ানোর মাঝে দৃষ্ট ঘরে ছুটে এলো। হাঁপাতে থাকা শ্বাস প্রশ্বাস নিয়ে মুখের ঘামটা মুছে দর্শিনীকে ধাক্কানো আরম্ভ করলো। ধাক্কানোর সাথে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, পিসি তাড়াতাড়ি উঠো, ওরা দাদুকে মারছে। দৃষ্টের কথায় লাফিয়ে উঠল দর্শিনী। তিনাও ততক্ষণে হার্ষির সামনে থেকে সরে দৃষ্টের কাছে এলো। দর্শিনী দৃষ্টের ঘরমাক্ত মুখখানা আঁচল দিয়ে মুছে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে বাবার? কোথায় বাবা? কে মারছে বাবাকে? পিসি দাদু মাঠে, তাড়াতাড়ি চলো, দাদুকে কারা যেন মারছে। দর্শিনী দ্রুত উঠে দাঁড়ালো। তিনার দিকে এক পলক তাকাতেই চোখে চোখে কথা হলো তাদের। সাথে সাথে ছুটলো লাগালো দুজন। ঢাকা শহরে অনবরত 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে আবার বর্ষণ বন্ধ হয়েছে। আকাশ স্বচ্ছ। গত 2 দিনের বর্ষণে শহরের কিছু কিছু আবাসিক এলাকা তো প্রায় ডুবে যাচ্ছে যেন। মায়া দর্শিনীর সাথে কথা বলার সময় আকাশ ভেঙে ঝরঝর করে আবার বৃষ্টি নামলো। মায়া ফোনটা খাটে রেখে ছুট লাগালো ছাদের দিকে। সকালে জামা কাপড় শুকাতে দিয়েছিল ছাদে। সিঁড়ির দিকে আসতে তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে আবার ধীর পায়ে নিজের ঘরের দিকে গেল। ঘরের ভিতর দাঁড়িয়ে উচ্চস্বরে হাঁক পারল, শাশুড়ি শাশুড়ি কোথায় আপনি? মায়ার ডাকের বিপরীতে কোনো শব্দ এলো না। মায়া কণ্ঠ আর একটু উঁচু করে ডাকলো, শাশুড়ি কোথায় আপনি? ডাকের পর মিনিট 2 পেরুতে মোহনা ছুটে এলো। চুলগুলো তার এলোমেলো, চোখগুলো ফুলে আছে। বোধ হয় এতক্ষণ ঘুমিয়েছিল। মোহনা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে বিরতিহীন কণ্ঠে বলল, কি হয়েছে বউ, কি হয়েছে? মায়া নিজের মাঝে হাসি চেপে নেকাসরে বলল, আসলে আমার আজ সারাদিন শরীরে জ্বর জ্বর ভাব। এদিকে দেখুন বৃষ্টি এসেছে। ছাদে কতগুলো কাপড় দিয়েছিলেন না সকালে, সেগুলো বোধ হয় ভিজে চুপসে গেছে। আপনি গিয়ে নিয়ে আসবেন একটু? মোহনার ঘুমন্ত মস্তিষ্কে কথাটা পৌঁছাতে হাই হাই করে ছুটল ছাদে। মায়া মিটমিটিয়ে হাসছে। প্রায় মিনিট 3 পর ঠাস করে আওয়াজ এলো, সাথে মোহনার আর্ত চিৎকার। মায়া জানতো এমন কিছুই হবে। বৃষ্টির সময় ছাদ পিছলে থাকে, আর মোহনা কাপড় বাঁচাতে ছুটে লাগালেই পিছলে পড়বে। অবশেষে তার বুদ্ধি সফল হলো। মায়া আর একটু সময় অপেক্ষা করে কি হলো বলে ছুটে গেল। তার মধ্যে বিপ্রতীপ অফিস থেকে ফিরেছে। মায়ের চিৎকার শুনে সেও দৌড়ে গেল ছাদে। মোহনা সোফায় বসে কাতরাচ্ছে। তার ডান পাটার ভীষণ বাজে অবস্থা। পড়ে হয়তো ভেঙে গিয়েছে। বিপ্রতীপ বরফ গড়ছে। তার বাবা বসে আছে পাশে। মায়া চুপচাপ দাঁড়িয়ে আছে। বিপ্রতীপ বরফ ঘষতে ঘষতে বিহঙ্গিনীর উদ্দেশ্যে হাঁক ছাড়ল, বিহু বিহু কোথায় তুই বিহু? বিহঙ্গিনীর রুম থেকে কোনো শব্দ এলো না।
বিপ্রতীপ বিরক্তিতে নাক মুখ কুঁচকে আবার ডাক দিল, বিহু কোথায় গেলে? তবুও কোনো শব্দ বা প্রত্যুত্তর এলো না। বিপ্রতীপের ভ্রু কুঁচকে এলো। মায়ের দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, বিহু কি বাড়িতে নেই? বিপ্রতীপের প্রশ্নে মায়া ঠোঁট উল্টালো, ডানে বামে মাথা নাড়িয়ে বলল, জানি না, ছোটদি তো আজ বাড়ি থেকে বের হয়নি। বিপ্রতীপের কুচকানো ভ্রু আরও কুচকালো। তড়িঘড়ি করে সে উঠে বিহঙ্গিনীর রুমের সামনে গেল। দরজা সামান্য ঠেলতেই খুলে গেল হা করে। ঘর পুরো ফাঁকা, কোথাও কেউ নেই। বিছানার উপর কেবল একটা সাদা কাগজ উঠছে, যা কলমদানি দিয়ে আটকে রাখা। বিপ্রতীপ ছুটে গেল, কাগজটা হাতে নিয়ে পড়তেই চক্ষু সড়ক গাছ। ছুটে গেল আবার বসার রুমে। তার শরীর কাঁপছে, ঘাম ছুটছে শরীরের শিরদাঁড়া বেয়ে। মোহনা ছেলেকে ঘামতে দেখে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, বাবু কি হলো? বিহু কই? বিপ্রতীপ মায়ের দিকে চিঠিটা এগিয়ে দিয়ে কাঁপা গলায় বলল, মা, বিহু চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে বিহু। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।